বন্ধুরা, এই দৈনন্দিন জীবনে আমাদের মতো বেশিরভাগ মানুষের মধ্যে একটি বড় সমস্যা আছে। আর সেই সমস্যাটি হলো আমাদের মধ্যে থাকা বাজে অভ্যাস। আমরা এই বাজে অভ্যাসকে অনেকবার অনেক চেষ্টা করেও ছাড়তে পারি না। আর তখন আমরা ভাবতে লাগি যে এই বাজে অভ্যাস ত্যাগ করতে হলে আমাদের কোন পথ অবলম্বন করা উচিত। তো এই প্রশ্নের উত্তর পেতে হলে আজ বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। কারণ এই গল্পটির মাধ্যমে তিনি আমাদের দেখিয়েছেন যে আমাদের জীবন থেকে বাজে অভ্যাস ত্যাগ করতে হলে আমাদের কোন পথ অবলম্বন করা উচিত। তাই আশা করি আজকের এই গল্পটি যদি আপনি শেষ অবধি শোনেন, তাহলে এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং এই সমস্যা থেকে বেরোনোর একটা ভালো রাস্তা পেয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটা এমন একজন রাজার, যে একদম উচ্ছৃঙ্খল একজন মানুষ ছিল। যত রকমের বাজে অভ্যাস রাখা যায়, প্রায় সব রকমের বাজে অভ্যাসই তার ছিল। সে একজন প্রচণ্ড অহংকারী এবং অলস ব্যক্তি ছিল। দিন রাত মদ আর জুয়ার নেশায় ডুবে থাকত। ধনসম্পত্তির তো তার কাছে অভাব ছিল না, কিন্তু সেই সব ধনসম্পত্তিকে সে ভালো কাজে লাগানোর বদলে এইসব বাজে অভ্যাসের পেছনে নষ্ট করত। তো সেই রাজা একবার গৌতম বুদ্ধের কথা জানতে পারেন। অনেকে তাকে গৌতম বুদ্ধের ব্যাপারে বিভিন্ন কথা বলেন। কেউ কেউ তাকে বলেন যে তার একবার অন্তত পক্ষে গৌতম বুদ্ধের সাথে গিয়ে দেখা করা উচিত। তো বহু মানুষের কাছে গৌতম বুদ্ধের ব্যাপারে এত কথা শোনার পর সে ঠিক করে যে সে গৌতম বুদ্ধের সাথে গিয়ে দেখা করবে। এবং একদিন সকাল সকাল সেই রাজা গৌতম বুদ্ধের আশ্রমে তার সাথে দেখা করতে চলে যায়। গৌতম বুদ্ধের সাথে কথা বলার পর তার মনে কি জানি কি চলতে থাকে। সেই রাজা সেদিনই গৌতম বুদ্ধকে বলে যে সে রাজপাট ছেড়ে একজন সন্ন্যাসী হতে চায়। সে যেই উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, বিভিন্ন বাজে অভ্যাসের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, সেই সব কিছুকে সে এই মুহূর্ত থেকে ত্যাগ করতে চায়। তো রাজার মুখে এই কথা শোনার পর সেখানে উপস্থিত সবাই খুব অবাক হয়ে যায়। কারণ গৌতম বুদ্ধের সাথে দেখা করার কথা তো তাকে অনেকেই বলেছিল, কিন্তু সন্ন্যাসী হওয়ার কথা তাকে কেউ কখনো বলেনি। এমনকি গৌতম বুদ্ধ পর্যন্ত তাকে সন্ন্যাসী হওয়ার কথা একবারও বলেননি। উল্টে গৌতম বুদ্ধ তাকে বলেন তার এই ব্যাপারে একটু সময় নিয়ে ভেবে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু রাজা তো ছিল একগুঁয়ে। সে তো যেটা ঠিক বলে মনে করবে সেটাই করে ছাড়বে, এমন একজন মানুষ ছিল। তাই সে বুদ্ধকে বলে, আমি যখন রাজপাট ছেড়ে সন্ন্যাসী হওয়ার কথা ঠিক করেছি, তখন আমি সেটা আজকেই হব। তো সে সেই মুহূর্ত থেকেই রাজ্যের সব কিছু অন্যের হাতে ছেড়ে দিয়ে একজন সন্ন্যাসী হয়ে গেল। এবার শুরু হলো আসল ঘটনা। সন্ন্যাসী হলেও তার স্বভাব বদলালো না। সে যেমন রাজা থাকাকালীন সব কিছুই করত, সন্ন্যাসী হওয়ার পরও তার স্বভাব একই রকমের থাকলো। সে অন্য সন্ন্যাসীদের থেকে নিজেকে সেরা প্রমাণ করার জন্য আর তার সমস্ত বাজে অভ্যাসকে খুব তাড়াতাড়ি দূর করার জন্য খুব কঠোর পরিশ্রম করতে লাগলো। সে কি করত? ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে ধ্যান করত। সেই আশ্রমের অন্য সন্ন্যাসীরা দিনে একবার খেত, কিন্তু সে দুদিনে একবার খেত। যখন সব সন্ন্যাসীরা একসাথে রাস্তা দিয়ে হেঁটে কোথাও যেত আর তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটত, সে রাস্তার ধারে থাকা এবড়ো খেবড়ো পথ দিয়ে হাঁটত এবং তারপরে অনেকবার তার পা কেটে রক্ত পর্যন্ত বেরিয়ে যেত। সেই আশ্রমে থাকা অন্য সন্ন্যাসীদের মনে তার জন্য সম্মান অনেক গুণ বেড়ে গেছিল। সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে এই রাজাই হচ্ছে প্রকৃত তপস্বী। এনার মতো নিষ্ঠা সহকারে সব কিছু কাজ এই আশ্রমে আর কেউ করতে পারে না। কারণ সে যেহেতু সব কাজ একদম নিষ্ঠার সঙ্গে করত, তাই সবার মধ্যে থেকে তার করা কার্যকলাপগুলো সবার খুব চোখে পড়ত। একদিন একজন সন্ন্যাসী তো একবার গৌতম বুদ্ধকে গিয়ে বলেই দিলেন যে সেই রকম যোগী পুরুষ এর আগে কখনো দেখেননি। গৌতম বুদ্ধ তার কথা শুনে শুধু হাসলেন, তাকে কোনো উত্তর দিলেন না। তো এভাবেই বেশ কয়েক মাস কেটে গেল। বেশ কয়েক মাস পরে সেই রাজা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। দিনের পর দিন কড়া রোদে দাঁড়িয়ে ধ্যান করে শরীরের রং একদম কালো হয়ে গেছিল। ঠিক মতো না খেয়ে সে একদম রোগা হয়ে গেছিল এবং তার পা বাজে রাস্তায় চলে চলে ক্ষতবিক্ষত হয়ে গেছিল। আর এইসব কারণের জন্য
সে একদম অসুস্থ হয়ে গিয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল। তার অসুস্থতার খবর পেয়ে গৌতম বুদ্ধ তার সাথে দেখা করতে চান। গৌতম বুদ্ধ তার কাছে গিয়ে তার পাশে বসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি শুনেছি যে তুমি নাকি খুব ভালো সেতার বাজাতে পারো। আমি শুনেছি যে তুমি নাকি এত ভালো সেতার বাজাতে পারো যা এই সমগ্র রাজ্যে আর কেউ বাজাতে পারে না। এটা কি সত্যি? গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে রাজা একদম গর্বের সঙ্গে বলল, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি সেতার বাজাতে খুব ভালোবাসি। সেতার রীতিমতো আমার তপস্যার বিষয়। আমি সেতারে নিজেকে এতটাই পারদর্শী বানিয়ে ফেলেছি যে এই রাজ্যে সেতার বাজানোয় আমাকে টক্কর দেবার মতো কেউ নেই। তখন গৌতম বুদ্ধ বললেন, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। ধরো, তুমি যে সেতারটা বাজাও তাতে যে তারগুলো আছে সেই তারগুলোকে যদি একদম ঢিলে করে বাঁধা হয় তাহলে কি সেতার থেকে সুন্দর সুর বেরোবে? রাজা বললেন, এ কেমন প্রশ্ন? সেতারের তার ঢিলা করে বাঁধলে তার থেকে সুন্দর সুর কখনোই বেরোবে না। বুদ্ধ বললেন, আচ্ছা, এবার বলো তো, যদি তোমার সেতারের তারগুলিকে খুব শক্ত করে বেঁধে দেওয়া হয় তাহলে কি সেটা থেকে সুন্দর সুর বেরোবে? রাজা বললেন, একদমই না। উল্টে শক্ত করে বাঁধার জন্য যে কোনো মুহূর্তে তার তারগুলো ছিঁড়ে যেতে পারে। তখন গৌতম বুদ্ধ বললেন, তাহলে কিভাবে তারগুলোকে বাঁধলে সেতারের থেকে সুন্দর সুর বেরোবে? রাজা বললেন, তারগুলো একদম মাঝখানের অবস্থায় থাকতে হবে। না তো সেগুলিকে খুব ঢিলে রাখলে হবে, আর না তো সেগুলিকে খুব শক্ত রাখলে হবে। তখন গৌতম বুদ্ধ বললেন, আমাদের জীবনও ঠিক এই সেতারের মতো, যেখানে তুমি যদি তোমার অভ্যাসগুলিকে খুব ঢিলে দিয়ে দাও তাহলে তুমি সফল হবে না, আর যদি তুমি তোমার অভ্যাসগুলোকে দূর করার জন্য অন্তত শক্ত পথ অবলম্বন করো তাহলে তুমি সফল হবে না। তোমাকে সফল হতে গেলে মাঝখানের পথ বাঁচতে হবে। তুমি এতদিন তোমার জীবনকে উচ্ছৃঙ্খলভাবে কাটিয়েছিলে, যেখানে তুমি তোমার বাজে অভ্যাসগুলোকে একদম ঢিলে ছেড়ে দিয়েছিলে। আর এখানে এসে তুমি সেই অভ্যাসগুলোকে দূর করার জন্য হঠাৎ করে অত্যাধিক কঠিনভাবে জীবনযাপন শুরু করলে। আর এই দুটোর একটা পথও তোমাকে সফল বানাবে না, উল্টে বেশি কঠিন জীবনযাপন করতে গিয়ে তুমি অসুস্থ হয়ে পড়লে। মনে রেখো, সফল মানুষেরা সবসময় জীবনে ভারসাম্য বজায় রেখে চলে, আর ভারসাম্য বজায় রেখে চলাই তাদেরকে সফল বানায়। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের আজকের এই গল্পটি আমাদের একটা অনেক বড় জিনিস শিখিয়ে যায়। আমরা মানুষ, তাই আমাদের মধ্যে কিছু না কিছু বাজে অভ্যাস কখনো না কখনো জন্ম নেয়। আর আমরা যখন অনুভব করি যে আমাদের সেই বাজে অভ্যাসকে বা বাজে অভ্যাসগুলিকে দূর করতে হবে, তখন আমরা সেটাকে তাড়াতাড়ি দূর করার জন্য নতুন কিছু পদক্ষেপ নিয়ে ফেলি। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের মধ্যে বহু মানুষ এরকম আছে যারা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারে না এবং শরীর চর্চাও ঠিকমতো করতে পারে না। তো যখন বছর শেষ হতে চলে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এসে পড়ে, আমাদের মধ্যে তখন হঠাৎ এই দুটো অভ্যাসকে দূর করার ইচ্ছে জেগে ওঠে। তাই যে আমরা সকাল 9টা বা 10টায় উঠি, সেই আমরাই কি করি, ডিসেম্বরে 31 তারিখে প্রতিজ্ঞা নিই যে জানুয়ারির 1 তারিখ থেকে সকাল 5টায় উঠব আর জিমে যাব। 1 তারিখ ফুল জোশের সাথে 5টায় উঠি, তারপর ব্যাগপত্র গুছিয়ে জিমে যাই। তো আমরা কি করি, সকাল 9টায় বা 10টায় ঘুম থেকে ওঠার অভ্যাসকে একদম সকাল 5টায় হঠাৎ করে পরিবর্তন করে দিই, একদম নতুন পরিবর্তন। আর এতে করে কি হয়, 2 দিন 4 দিন সর্বোচ্চ 1 সপ্তাহ আমরা এই সময় ঘুম থেকে উঠি, কিন্তু আমাদের শরীর বা মন কোনোটাই হঠাৎ বদল গ্রহণ করতে চায় না। তাই মানসিক যন্ত্রণা শুরু হয়, আর আমরা বিশেষ করে সেই মানসিক যন্ত্রণার কাছে হার মেনে যাই। জানুয়ারির 1 তারিখে নেওয়া 100 জনের মধ্যে 99 জনেরই এই সকালে ঘুম থেকে ওঠার রেজুলেশন ফেল করে যায়। 1-2 জন মানুষ হয়তো এই অভ্যাসটাকে প্রতিদিন চালু রাখতে পারে, কিন্তু সেটা খুবই কম। এর বদলে আমরা যদি মাঝখানের পথ অবলম্বন করি, আমরা যদি ধীরে ধীরে অভ্যাসটাকে বদলাই, মানে ধরুন এখন 9টায় উঠি, সেটাকে 1 সপ্তাহের জন্য 8টা 45 করে দিই, তারপর আবার 15 মিনিট করে কিছুদিন অন্তর অন্তর কমিয়ে আনি, তাহলে হয়তো কয়েক মাস সময় লাগবে আমাদের অভ্যাসটাকে বদলাতে, কিন্তু সেই বদলটা পার্মানেন্ট হবে। কারণ সেই ক্ষেত্রে আমাদের মন বা শরীর কাউকে হঠাৎ কোনো বড় বদলের সম্মুখীন হতে হবে না। তো আমরা যদি এভাবে কোনো একটা পাশের চরম পথকে বাদ দিয়ে মাঝখানে একটা রাস্তাকে বেছে নিই কোনো অভ্যাসকে বদলানোর জন্য, তাহলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন।
আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।